আলিশান বাসায় থাকে, বড় বড় ফ্ল্যাট, দামি দামি গাড়িতে তারা চড়ছেন। কিন্তু যখনই আমরা নির্বাচনের হলফনামা দেখি তখন কিছুই মনে হয় মিলছে না। আমি আর আপনি বরং মনে হয় তাদের থেকে একটু বেশি বড়লোক। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। নির্বাচন কমিশনের উচিত সেটা যাচাই করা এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। এক পাশে বিএনপির নেতারা বসার কথা, আরেক পাশে জামাতের নেতারা বসার কথা। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে যখন সে আপিল করে তখন সে আসে বলে যে আমাকে ভয় দেখানো হয়েছে। আমি সেই ভয় বলেছি না, আমি স্বাক্ষর করেছি। নির্বাচনীয় নাটকীয়তা বলা যায় একটা। দলের সিদ্ধান্ত যদি হয় যে আপনাকে আসন ছেড়ে দিতে, আপনি কি ছেড়ে দেবেন কিনা? তিনি কিন্তু আমাকে উত্তর দিয়েছিলেন আপনি আমাকে ব্যক্তিগত প্রশ্নটি করতে পারেন না। নির্বাচন সামনে আমরা আসলে জানি এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে আনুষ্ঠানিকতা বা শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো সেগুলো চলছে এবং তারই একটা পার্ট হচ্ছে এই হলফনামা। হলফনামা নিয়ে কথা বলতে চাই এই কারণে, কারণ আসলে হলফনামা নিয়ে হচ্ছেটা কি। আমি যদি আপনাকে একটা প্রতিবেদন দেখাই, বিবিসি বাংলা একটা প্রতিবেদন, যেখানে বলা হচ্ছে যে হলফনামা দেওয়া কি কেবলই আনুষ্ঠানিকতা, যাচাই হয় কতটা। পেছনে কারণ রয়েছে। বড় বড় যেই প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো যারা প্রধান দায়িত্বে রয়েছে তাদের মধ্যে একজনের আমি নাম না ধরে বললাম, তাদের বাৎসরিক আয়, মাসিক না কিন্তু, বাৎসরিক আয় 3 লাখ সামথিং, কারো কারো 10 লাখ, কারো কারো 14 লাখ, 16 লাখ। আমি জানি না কতটুকু বিশ্বাসযোগ্য আর এটা আসলে যাচাই বাছাই করছে কারা, কতটুকু হচ্ছে, এটা নিয়ে আসলে খুব আমার মনের মধ্যে একটা কেমন যেন সন্দিহান কাজ করছে। হলফনামা নিয়ে কথা বলাটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয় যে আসলে আপনি হলফনামা দেখলে মনে হবে যে আমরা সাধারণত সাংবাদিকতা করতে গিয়ে তো আমাদেরকে বিভিন্ন নেতাদের কাছে গিয়ে ইন্টারভিউ নিতে হয়, তাদের অনেক সময় তাদের বাসায় আমরা যাই, আমরা দেখি তারা বিশাল আলিশান বাসায় থাকে, বড় বড় ফ্ল্যাট, তাদের চলাফেরার অবস্থা, বড় বড় দামি দামি গাড়িতে তারা চড়ছেন। কিন্তু যখনই আমরা নির্বাচনের হলফনামা দেখি তখন কিছুই মনে হয় মিলছে না এবং অনেক সময় এটাও মনে হয় যে আমি আর আপনি বরং মনে হয় তাদের থেকে একটু বেশি বড় লোক, তারা আমাদের থেকে গরিব, এরকমই মনে হয়। আপনি যেটা বললেন যে হলফনামা যাচাই, আসলে যে প্রশ্নটি বিবিসি বাংলা তুললো, হলফনামা যাচাই হয় কিনা, নির্বাচনের যে আইন আছে সেই আইন অনুযায়ী হলফনামায় যদি কেউ মিথ্যা তথ্য দেয় তাহলে কিন্তু তার প্রার্থিতা বাতিল হওয়ার সুযোগ রয়েছে এবং নির্বাচন কমিশন চাইলে তার প্রার্থিতা বাতিল করে দিতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের যে সক্ষমতার জায়গাটা আমরা বলি, সেই সক্ষমতা একেবারেই নাই হলফনামাকে তথ্য যাচাই বাছাই করা। এটা আমি তো 3টা এর আগে জাতীয় সংসদ নির্বাচন আমি কাভার করেছি, রেগুলার নিয়মিত আমি নির্বাচন কমিশনে গিয়েছি, হলফনামার অনেক নিউজ আমি করেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই ধরনের ঘটনা খুব কম চোখে পড়েছে, দুই একটা থাকলেও থাকতে পারে যে হলফনামার তথ্য দিয়ে নির্বাচন কমিশন কারো প্রার্থিতা বাতিল করেছে, খুবই কম। এবং এই হলফনামা যে নির্বাচন কমিশন আদৌ দেখে কিনা, ধরেন কেউ বললো যে তার মাসিক আয়, আপনি যেটা বললেন 3 লাখ টাকা, আসলেই তার বাৎসরিক আয় 3 লাখ টাকা বা মাসিক আয় এত টাকা কিনা, এইটা নির্বাচন কমিশন দেখারও ওই যে একটা সক্ষমতার কথা বলছি, সক্ষমতার জায়গাটাই নির্বাচন কমিশনের নাই। আবার অনেকের আয়কর রিটার্ন জাতীয় যাবতীয় অনেকে জিরো আছে, তো এইগুলো আসলে দেখার সুযোগ আছে নির্বাচন কমিশনে, কিন্তু নির্বাচন কমিশন সেটা দেখছে না। একটা নির্বাচন কমিশনের আন্তরিকতার অভাব নাকি নির্বাচন কমিশনের এটা দেখার জন্য যে পরিমাণ জনবল প্রয়োজন তদারকির জন্য, সেটা নির্বাচন কমিশনের যথেষ্ট অভাবই আমি মনে করি। নেট দুনিয়ায় মানে যাদের আসলে দায়িত্ব না কাজ না, সেখান থেকেও মানে কিছু মানুষ খুঁজে খুঁজে বের করে ফেলছে যে প্রার্থীর যে আত্মীয় স্বজন বা স্ত্রী সন্তান বা যারা রয়েছেন তাদের আয় বা তাদের সম্পদের পরিমাণ তাদের থেকে বেশি। তাহলে কথা হচ্ছে নির্বাচন কমিশন কেন পারছে না সেই জিনিসটা করতে? নাকি আসলে এখানে করার মানসিকতাটা নেই, নাকি আসলে পারছে কিন্তু আসলে এটা নিয়ে খুব বেশি সিরিয়াস নয়, ঘটছেটা আসলে কি? আর যারা আসলে এভাবে মানে প্রার্থীদের মধ্যে যারা এমন হচ্ছে যে আত্মীয় স্বজনের সম্পদের পরিমাণ বেশি, শুরুটা আসলে এভাবে করছে এবং সেটা নিয়ে নেট দুনিয়ায় কথা হচ্ছে, তারা কি আসলে সিরিয়াস না যে অন্তর্জালে বা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটা নিয়ে কথা হচ্ছে সেটা একটা ইম্প্যাক্ট পড়তে পারে নাকি পড়বে না? আপাতত দৃষ্টিতে তো সেটাই হয়তো মনে হবে যে আসলে তারা সিরিয়াস না, কারণ এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি জনগণের কাছে জবাবদিহিতার যে জায়গাটা, সেই জায়গাটা যদি আমরা বলি যে মানুষ অনেক সময় বের করে ফেলছে, এটা এক ধরনের সিটিজেন জার্নালিজম, কিন্তু এটাকে এড়িয়ে যাওয়ারও কিন্তু সুযোগ নেই। আবার এটা দিয়ে যদি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় মিথ্যা তথ্য দিয়ে, অনেক ফেসবুকে কিন্তু অনেক মিথ্যা তথ্য থাকে, অনেকের নামে ভুল ইনফরমেশন ছড়ানো হয়, সেটাও কিন্তু থাকে। একজন প্রার্থী আপত্তি করেছেন যে তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই চাউর হয়েছে হলফনামায় তিনি সে ধরনের তথ্য দেননি, এই ধরনের ঘটনা আছে। তবে অনেক ক্ষেত্রেই তো ধরুন আমার বাড়ির পাশের একজন প্রার্থী, আমি তো তাকে চিনি ছোটোবেলা থেকে, তার কি সম্পদ আছে না আছে এটা তো আমি জানি, ঠিক না? তো আমি যখন নিউজে দেখবো বা হলফনামায় দেখবো যে সে এই পরিমাণ সম্পদের হিসাব দিচ্ছে, তখন তো আমি স্বাভাবিকভাবে আমি বলতে পারবো যে আসলে তার কি আছে কি নাই। আপনি জবাবদিহিতা রাজনীতির কথা বলছিলেন,
এই জবাবদিহিতা রাজনীতির কথা সব থেকে বেশি বলে এনসিপি, এবং এনসিপিরই বর্তমান সময় একটা সাবেক সদস্য, কারণ তিনি এই মুহূর্তে নেই, তাসনিম জারা, যিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, কিন্তু তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে। আমি ভিডিওটা যদি দেখাই আপনাকে একটু, সবাইকেই দেখাই। ঢাকা নয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজকে সেটার বাছাই পর্ব ছিল। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। তো এখানে আসলে যেটা বলার চেষ্টা করা হয়েছে যে ভোটার যে তালিকাতে সংগ্রহ করতে হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে আমি আপনাকে বলি, সাধারণত কেউ যদি রাজনৈতিক দল থেকে কেউ প্রার্থী হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলের যে মার্কা, রাজনৈতিক দলের যে প্রতীক, সেই প্রতীকে সে সরাসরি রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে কিন্তু সে নির্বাচনে সরাসরি দাঁড়িয়ে যেতে পারে, তার খুব একটা সমস্যা হয় না। যখন কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াতে চায়, নির্বাচনের যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে একটা নিয়ম করা আছে, আপনি যেই এলাকা থেকে নির্বাচন করতে চান সেই এলাকার যতজন ভোটার আছে তার 1% ভোটারের স্বাক্ষর আপনাকে জমা দিতে হবে, যে 1% ভোটার আপনাকে চিনে। এটা না যে সে 1% ভোটার আপনাকে সমর্থন করে, বিষয়টা এরকম না। 1% ভোটারের স্বাক্ষর আপনাকে জমা দিতে হবে। আপনি যেই নির্বাচনী আসন, সেই সংসদীয় আসন থেকে নির্বাচন করতে চান, সেখানে যদি 4 লাখ ভোটার হয়, আপনাকে 4,000 ভোটারের স্বাক্ষর আপনাকে জমা দিতে হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি তো এগুলো নিয়ে অনেক নিউজ করেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা বাতিল হওয়ার কিন্তু এরকম অনেকগুলো কারণ হয়, যে সে যাদের স্বাক্ষর নিয়ে এসেছে অনেক সময় দেখা যায় সে ওই এলাকার ভোটার না। আবার এটা হচ্ছে নির্বাচন কমিশন এটা কীভাবে যাচাই করে, আসলে এটা র্যান্ডম বেসিসে যাচাই করে। অর্থাৎ সে যে কোনো 10 জনকে ফোন করে, যেই স্বাক্ষর আনলো যে কোনো 5 জনকে সে ফোন করার পরে আবার ধরুন সেখানে যে ভোটার নাম্বারটা দিল, যে কোনো 10 জনের ভোটার নাম্বার সে চেক করে দেখলো যে কোন এলাকার পেলো না, তাকে তার প্রার্থিতা প্রত্যাহার করে দেয়। অনেক সময় এই ভ্যালিড কারণগুলো যদি সংশোধন করে সে আপিলে দিতে পারে, অনেকের প্রার্থিতা ফেরত পাওয়ার কিন্তু উদাহরণ অনেক আছে। আবার এরকম আমরা দেখেছি যে অনেক ভোটার কিন্তু নির্বাচন কমিশনের কাছে যখন ফোন করা হয় তাকে, যে আপনি কি অমুকের মনোনয়নপত্রে বা এখানে কি আপনি স্বাক্ষর করেছেন কিনা, সে কিন্তু বলে যে না, আমি স্বাক্ষর করিনি। আবার আমরা দেখছি যখন তাকে আপিল কোর্টে নিয়ে আসা হয় নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে, যখন সে আপিল করে, তখন সে আসে বলে যে আমাকে ভয় দেখানো হয়েছে, আমি ভয়ে বলেছি, বিপক্ষ প্রার্থী আমাকে ভয় বলেছে যে যেন আমি না বলি, আমি সেই ভয়ে বলেছি না, আমি স্বাক্ষর করেছি। এই ধরনের কারণে অনেকে ফেরত পায়। নির্বাচনীয় নাটকীয়তা বলা যায় একটা, নির্বাচনের আগে নানা ধরনের ঘটনা তো হয়, ঘটতে থাকে। আমরা যদি এই মুহূর্তে বলি দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করা, আলোচিত একজন যেমন তাসনিম জারা নেট দুনিয়ায়, আরেকজন হচ্ছে রুমিন ফারহানা। তার বিষয়টা একটু আনতে চাই, আমি যদি একটু আপনাকে দেখাই, আপনি হয়তো দেখেছেন, তিনি এখানটা আসলে বলার চেষ্টা করছেন যে তিনি আসলে যে স্বতন্ত্র, মানে বাবার মতো তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন, এরকম একটা অভিপ্রায় তিনি ব্যক্ত করেছেন। এই মজার গল্পটা হচ্ছে আসলে মানে সম্ভবত আমার টকশোতেই এই আলোচনাটা প্রথমবার এসেছে, যদিও আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল যে রুমিন ফারহানাকে এবার বিএনপি মনোনয়ন নাও দিতে পারে। এই আলোচনাটা কিন্তু চলছিল, কারণ বিএনপির সঙ্গে যখন জমিয়তে উলামা ইসলামের নেতাদের এক ধরনের সমঝোতা হচ্ছিল, সেখানে জুনায়েদ আল হাবিবকে ওই আসন থেকে মনোনয়ন দেওয়ার একটা আলোচনা আগে থেকেই শুনছিলাম আমরা। সে কারণেই একদিন রুমিন ফারহানা আমার টকশোতে এসেছিল, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে দল যদি আপনাকে মনোনয়ন না দেয়, আপনি কি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করবেন কিনা, বা দলের সিদ্ধান্ত আপনি মেনে নেবেন কিনা। তার আগে কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তার আগেই কিন্তু উনি বলছিল যে দলের সিদ্ধান্তের প্রতি আমাদের সবাইকে আস্থাশীল থাকতে হবে, আমার টকশোতেই তিনি বলছিলেন। কিন্তু যখন আমি তাকে এই প্রশ্নটা করলাম যে দলের সিদ্ধান্ত যদি হয় যে আপনাকে আসন ছেড়ে দিতে, আপনি কি ছেড়ে দেবেন কিনা, তিনি কিন্তু আমাকে উত্তর দিয়েছিলেন আপনি আমাকে ব্যক্তিগত প্রশ্নটি করতে পারেন না। একইভাবে আমি জামায়াতের শিশির মনির ছিল জামায়াতের আইনজীবী, তাকে প্রশ্নটি করেছিলাম যে আপনি ছেড়ে দেবেন কিনা, তিনি বলছেন না যে না, আমি অবশ্যই ছেড়ে দেবো, দলের সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হবে। এবং তখন আমি দেখেছি যে আমার ওই সময় নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল যে রুমিন ফারহানার এই কথাটি, এবং তখন থেকেই ওই কথা থেকে এক ধরনের আঁচ করা গেছে যে দল যদি তাকে নমিনেশন নাও দেয়, সে আসলে স্বতন্ত্রভাবেই নির্বাচন করবে, এবং শেষ পর্যন্ত আমরা সেটা দেখতেই পেলাম। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে না, এটা আমার কথা না, কথাটা হচ্ছে হাসনাত আবদুল্লাহর, তিনি এমনটাই মনে করেছেন বা মন্তব্য করেছেন। কুমিল্লায় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে হাসনাত আবদুল্লাহ কথা বলেছেন। এখন শুধু হাসনাত আবদুল্লাহ না, পথে ঘাটে যদি আমরা ঘুরি, অনেকেই অভিযোগটা করছে। অ্যাকচুয়ালি অভিযোগ বললেও ভুল হবে, অনেকে দেখা যাচ্ছে খুব ব্যাপারটা এনজয় করছে। বর্তমান সময় যদি আমরা কিছু পরিস্থিতি একটু মানে নেই যদি উদাহরণ হিসাবে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা কেমন যেন মনে হচ্ছে যে অঘোষিতভাবে হলেও একটা কেমন যেন একটা জায়গায় অবস্থান করছে বিএনপি। তো এই ব্যাপারটা আসলে কি হচ্ছে? এটা আসলে আমি 2018 সালের নির্বাচন কাভার করার আমার যে অভিজ্ঞতা, আমি যতদূর দেখেছি, অনেক সময় অনেক কর্মকর্তারা স্বপ্রণোদিত হয়ে অতি উৎসাহী হয়ে যেই দলটি ক্ষমতার খুব কাছাকাছি সেই দলকে খুশি রাখার জন্য অনেক সময় স্বপ্রণোদিত হয়ে অনেক কিছু
করে ফেলে আর কি। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো অভিযোগ করে। আবার রাজনৈতিক এক ধরনের তো নিয়ন্ত্রণ কিংবা এক ধরনের তো বোঝাপড়া এইগুলো আছে, কিন্তু অনেকে আবার তাকে দল থেকে না বলা হলেও সে অনেক সময় ওই অমুক দল তমুক দলকে খুশি করার জন্য অনেক কাজ করে থাকেন। এবারের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রমকে ঘিরে হাসনাত আবদুল্লাহ যে অভিযোগটি করলেন, তিনি সম্ভবত তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যাপারে একটা অভিযোগ দিয়েছিলেন, যিনি জেলা প্রশাসক কিংবা একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন, তিনি সেটা আমলে নেননি। এটা একটা। আবার এখানে আরেকজন জামায়াতের প্রার্থী কিন্তু তিনি অভিযোগ করেছেন, এই অভিযোগটা কিন্তু আমার কাছে ব্যাপক গুরুতর অভিযোগ মনে হয়েছে। যদি এই ধরনের আসলেই ঘটনা ঘটে থাকে, নির্বাচন কমিশনের উচিত সেটা যাচাই করা এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। জামাতের আপনি জানেন যে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি বলেছেন তার মনোনয়নপত্রটা যখন বাতিলের ঘোষণা দেওয়া হয় তখন প্রতিদ্বন্দ্বী দলের লোকেরা হাততালি দিয়েছে এটুকু মানা যায়, কিন্তু সরকারি কর্মকর্তারা যারা সেখানে উপস্থিত ছিলেন তারাও হাততালি দিয়েছেন। এটা এটা কিভাবে হয়? আসলে নির্বাচন কমিশনের নিশ্চয়ই এই বিষয়টা দেখতে হবে। যদি এটা হয়ে থাকে, আমি জানি না এটা হয়েছে কিনা, এটার কোনো ভিডিও ফুটেজ আমি দেখিনি, তার মুখ থেকেই আমি শুনলাম। এটা গণমাধ্যম হিসেবে আমাদেরও আসলে যাচাই করার দায়িত্ব কর্তব্য আছে। আবার নির্বাচন কমিশনেরও উচিত, কারণ এগুলাই তো আসলে লেভেল প্লেইং ফিল্ড আপনি কতটুকু নিশ্চিত করলেন, প্রশ্নটা তো এখান থেকে আসলে এসে যায় আর কি। আমি দেখেছি তফসিল ঘোষণার পর থেকে সাধারণত কি হয় যে নির্বাচনের যেই প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য যে আচরণ বিধিমালা আছে সেটা কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, ওই আইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, বিধিমালাটা অ্যাক্টিভ তখন থেকে সক্রিয় হয়ে যায় এবং তখন আপনাকে ওই বিধিমালা অনুযায়ী কিন্তু আপনাকে মানতে হবে, প্রার্থীদেরকে মানতে হবে, সম্ভাব্য প্রার্থী যারা তাদেরকে মানতে হবে, দল কর্তৃক মনোনীত প্রার্থী যারা তাদেরকে মানতে হবে, দলকে মানতে হবে। কিন্তু এবারে আমরা একটা আশ্চর্য জিনিস দেখলাম কি, আসলে নানান জায়গায় আমরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শুনছি, কিন্তু সেই অর্থে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার খবর কিন্তু আমরা পাচ্ছি না খুব একটা। এইটা তো আপনি যদি নির্বাচনের পরিবেশটাকে নিয়ন্ত্রণে রাখতে চান, পরিবেশটা যদি ভালো রাখতে চান, প্রত্যেকটা ছোট ছোট ঘটনাকেও কিন্তু আপনাকে দেখতে হবে। অর্থাৎ ছোট ঘটনা যদি আপনি ছোট ঘটনা বলে ছাড় দেন তাহলে কিন্তু সেখান থেকে আরেকটা বড় ঘটনার জন্ম নেবে। কিন্তু ছোট ঘটনায় যদি আপনি ব্যবস্থা নিয়ে দেখাতে পারেন তাহলে কিন্তু আরেকটা বড় ঘটনা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই জায়গায় আমরা তো ভাবলে সীনতা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আসলে দেখছি আমরা। এই যে আমি যে ছোট্ট একটা খুব ইরিলেভেন্ট কথা হয়ে যাবে হয়তো, খুব বেশি এটা প্রাসঙ্গিক না, বাট এরকম একটা কথা আছে যে আপনি দেখবেন কোনো একটা নোংরা পড়ে আছে বা ময়লা আবর্জনা জমে আছে, সেরকম জায়গায় ময়লা ফেলাটা, আর যখন দেখবেন একবার নিট অ্যান্ড ক্লিন কোনো একটা জায়গা সেখানে ময়লা ফেলতে গেলে এটা একটা চমৎকার কথা বলেছেন। আমি গত বছরে বা এই বিশ্বের বিভিন্ন দেশে আমি গিয়েছি, আমার কাছে মনে হয়েছে যেটা আপনি চমৎকার একটি কথা বলেছেন যে এত পরিষ্কার রাস্তাঘাট কেন থাকে, ঠিক আছে, এত চমৎকার রাস্তাঘাট কেন থাকে, এবং কোথাও কিন্তু আপনি দেখবেন না যে কেউ রাস্তায় থুতুটাও ফেলেছে কিংবা কেউ কোনো হাতে থেকে ময়লা খাবারের যে উচ্ছিষ্ট সেটা ফেলে দিচ্ছে। এটা কিন্তু হয় না। কেন হয় না? কারণ সে দেখতে পায় রাস্তাটা পরিষ্কার। আমার নিজের অভিজ্ঞতা আমি একদিন বলি যে গাজীপুরে যে কৃষি বিশ্ববিদ্যালয়টি আছে সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন কাভার করতে গিয়ে আমি রাতে একটু ঘুরতে গিয়েছিলাম, যে দেখি আমি সেটার রাস্তা সড়কগুলো এত পরিচ্ছন্ন এত পরিষ্কার দেখে আমি নিজে গাড়িতে বসে বসে চিপস খাচ্ছিলাম, আমার নিজেরই মনে হয় না যে আমি চিপসের প্যাকেটটা এখানে ফেলি, রাস্তা দেখে আমার কাছে মনে হয়েছে আর কি। অর্থাৎ আপনি যদি মাঠকে পরিচ্ছন্ন রাখেন, আগে থেকে সেটা পরিচ্ছন্ন থাকে, তখন অন্য কেউ এসে সেখানে আইন ভঙ্গ করার সাহস পাবে না, যে মানে সে নিজে থেকে তার ভিতর থেকে এটা আসবে না। এই কারণে পরিষ্কার রাখতে হবে সব কিছু, ছোটোখাটো বিষয়ও আমাদেরকে দেখতে হবে। আইনের ক্ষেত্রেও তো তাই। আসলে যত বেশি আসলে সূক্ষ্ম জিনিসকে ধরা যাবে ততই দেখা যাবে বড় ঘটনা কম হবে। আমি আপনাকে একটু পোস্টটা দেখাই। শফিকুর রহমান নিজে পোস্টটা করেছেন। তিনি যে আসলে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে গিয়েছিলেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করতে, সেখানটায়। তবে এইখানে থেকে আসলে ঐক্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এরকম একটা মতামত বা আলোচনাটা হয়েছে। আপনি এই ছবিতে যদি তাকান, এখানে কিন্তু একটা মজার জিনিস দেখতে পাবেন। আপনি দেখেন সাধারণত আমরা যখন কোনো বৈঠক দেখি, বৈঠকে কি হয়, দেখেন তারেক রহমান এক পাশে বসে আছেন, ডাক্তার শফিকুর রহমান এক পাশে বসে আছেন। স্বাভাবিক নিয়মে এক পাশে বিএনপির নেতারা বসার কথা, আরেক পাশে জামাতের নেতারা বসার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আসলে বিএনপির নেতারা এই পাশেও বসেছেন, ওই পাশেও বসেছেন, জামাতের নেতারা এই পাশেও বসেছেন, ওই পাশে বসেছেন। অর্থাৎ এই মিটিংটার যদি সাইকোলজিক্যাল ব্যাপার আপনি ধরতে যান তাহলে কিন্তু এখানে এক ধরনের ঐক্যের আভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সেই ধরনের ঐক্যই বাংলাদেশের জন্য চাই, যে আসলে এটি যদি হয় তাহলে এটি আমাদের জন্য আসলে সৌভাগ্যের বিষয়। যদি এটি আসলেই ছবিতে আমরা যেটি দেখছি, এটি যদি বাস্তব মাঠেও সেটি থাকে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখছি তারা কিন্তু মিলিয়ে বসে আছে। দেখেন আপনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের, তিনি এই পাশে বসেছেন, তার পাশে
সালাউদ্দিন আহমেদ আছেন বিএনপির, আবার ওই পাশে বিএনপির মহাসচিব বসেছেন, সেখানে জামাতের একজন নির্বাহী পরিষদ সদস্য তার পাশে কিন্তু আছেন, মিক্স করে বসে মিস করে বসেছেন। এখান থেকে মনে হচ্ছে যে না, এটা একটা ঐক্য হলেও হতে পারে। এবং সেখান থেকে বেরিয়ে জামায়াতের আমির যে কথাটি বলেছেন যে 5 বছরের জন্য হলেও আমরা একসঙ্গে কাজ করি, এটি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছেন। যদি সেই ধরনের কিছু হয়, নিঃসন্দেহে ঐক্যের একটা তো সুবাতাস আমরা দেখতেই পাই আসলে। তবে বর্তমান সময় কিছুদিন আগ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছিল, আমরা যদি বলি বিএনপি, জামায়াত, এনসিপি, আরও কিছু দল যেগুলো সম্ভাব্যময় কিছু দল ছিল, বাট এখন দেখতে গেলে জাস্ট দুটো বড় জোট আমরা দেখতে পাচ্ছি, বিএনপির একটা বড় জোট এবং জামায়াত এবং এনসিপি সম্মিলিত হয়ে আরও সবগুলো নিয়ে। তো এখন কি পরিস্থিতি মনে হচ্ছে এখানে যেটা উল্লেখ করতে হয় যে আসলে একটা ব্যতিক্রম জিনিস আমরা এবারের নির্বাচনে আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যেহেতু যেটা আমি একটু আগে উল্লেখ করলাম যে দল থেকে যদি কেউ জোটও করে তাহলে তাকে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। তো ধরুন আপনি ববি হাজ্জাজের কথা ধরি আমরা, কিংবা গণ অধিকার পরিষদের রাশেদ খানের কথা ধরি, তাকে যখন ট্রাক মার্কা কিংবা সিংহ মার্কা নিয়ে নির্বাচন করতে হয়, সে মনে করছে যে এই মার্কাটা তো মানুষ আসলে চিনে না, এই প্রতীকটা মানুষ আসলে চিনে না, সুতরাং সে তার কাছে অতটুকু আত্মবিশ্বাসের অভাব রয়েছে যে এই প্রতীক নিয়ে যদি সে নির্বাচন করে হয়তো নির্বাচনের মাঠে সে কাটিয়ে উঠতে পারবে না, বা সে যে লক্ষ্যটা সে অর্জন করতে পারবে না। সেই জন্য সে কী করছে যে তার নিজের নিবন্ধিত দলটা বিলুপ্ত করে দিচ্ছে। এবারই আমরা প্রথম দেখছি এটা, আমি জানি না আর এর আগে হয়েছে কিনা, আমাকে তথ্য যাচাই করে দেখতে হবে, হয়তো হয়েছে, কিন্তু এবার এই জিনিসটা বেশি সামনে এসেছে যে নিজের দল বিলুপ্ত করে দিয়ে সে অন্য একটা রাজনৈতিক দলে যোগ দিয়ে সে নির্বাচন করছে সেই দলের প্রতীক নিয়ে। তো এইটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আবার স্বাভাবিকভাবে বাংলাদেশের এটা শুধু বাংলাদেশই না, আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান, নির্বাচন যখন হয় তখন কিন্তু বড় দুইটা দলের দিকে মানুষের আগ্রহ, আলোচনা বা বড় দুইটা দলকে ঘিরেই কেন্দ্রবিন্দু বা সেখান থেকে নির্বাচনী সমীকরণগুলো শুরু হয়। এটা যদি আপনি আমেরিকান নির্বাচনে রিপাবলিকান কিংবা ডেমোক্রেটদের কথা বলেন, সেখানেও একই বিষয়। আবার আপনি যদি ইউকের দিকে তাকান, সেখানে যদি আপনার কনজারভেটিভ পার্টি কিংবা লেবার পার্টির দিকে তাকান, সেখানেও একই বিষয়। আমাদের দেশে কিছুদিন আগ পর্যন্ত বিএনপি আর আওয়ামী লীগ একই বিষয় ছিল, এখনও আপনি দেখেন বিএনপি এবং জামাত দুইটাকে কেন্দ্র করে দুইটা মেরুকরণ, এটাই স্বাভাবিক। মনে হচ্ছে বল একবার এই কোর্টে যাচ্ছে তো একবার এই কোর্টে। বড় বড় কয়েকটা ঘটনা ঘটলো, আমি আসলে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের ঘটনা সেটাকেও বলতে চাচ্ছিলাম। আমি যেটা বলবো যে বাংলাদেশে যে বিগত 3টি সংসদ নির্বাচন হয়েছিল, সেখানে যেহেতু নির্বাচনগুলো এককেন্দ্রিক হয়ে গিয়েছিল, সেখানে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই, বা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সেটা অনেকটাই তার লক্ষ্য পূরণ করতে পারে নাই। সে কারণে সেই নির্বাচনগুলো নিয়ে মানুষের আগ্রহ খুব একটা ছিল না, মানুষ আগে থেকেই জানতো কারা নির্বাচনে জিতবে। কিন্তু এই নির্বাচনকে ঘিরে কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ আছে। মানুষ কিন্তু জানতে চায় কি হচ্ছে, রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। মানুষ কিন্তু এগুলা কখনো এক একটা ঘটনা এক একভাবে প্রভাব সৃষ্টি করে। আমরা যদি ওসমান হাদির হত্যাকাণ্ডকে ধরি, সেটাও নির্বাচনে এক ধরনের প্রভাব ফেলেছে। ওসমান হাদির জানাজার কথা যদি আমরা বলি, সেটাও নির্বাচনে এক ধরনের প্রভাব ফেলেছে। আমরা যদি বেগম জিয়ার জানাজার কথা বলি, সেটাও কিন্তু নির্বাচনের মাঠকে বা বাংলাদেশের নির্বাচনের যে আবহাওয়া, সেখানেও কিন্তু এক ধরনের প্রভাব কিন্তু বিস্তার করার সুযোগ রয়েছে বা বিস্তার করেছে। তো এখন আসলে দেখার বিষয় আর কি, আমরা দেখছি, আমরা পর্যবেক্ষণ করছি যে শেষ পর্যন্ত কি হয়, এটা আসলে মানুষ দেখবে। এটা এবারে নির্বাচনটা এমন একটা নির্বাচন, আপনি দেখবেন যে অনেক সময় আমরা বিশ্বকাপ ফুটবল দেখি না, যে আপনার প্রথমে 32টা দল থেকে আস্তে আস্তে যখন গুছিয়ে একদম শেষ পর্যন্ত দুটো দলের ফাইনাল ম্যাচে আসে, সেখানে যখন টাইব্রেকার পর্যন্ত যায়, আমার কাছে মনে হচ্ছে এবারে নির্বাচনটা এই পর্যায়ে চলে যাবে, হয়তো টাইব্রেকার পর্যন্ত আমাদেরকে দেখতে হবে আর কি, শেষ পর্যন্ত আসলে কি হচ্ছে। আমরা এটা চাই যে আসলে গণতান্ত্রিকভাবে মানে প্রতিযোগিতামূলক যে নির্বাচনটা সেটাই হোক, এবং এই কৌতূহলটা শেষ পর্যন্ত থাকুক, সুষ্ঠু নির্বাচন হোক। তবে আলোচনা চলছে, আর আলোচনা তো চলবেই নেট দুনিয়ায়, আমাদের এখানেও। তো আজকের মতো উঠি। ধন্যবাদ আপনাকে।